আবারও চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, তবে এবার দাবানলে নয়। বিক্ষোভকারীদের দেয়া আগুনে চলছে বিলাসবহুল এই নগরী। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ধরপাকড়কে কেন্দ্র করে এবার বিক্ষোভের আগুনে চলছে লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দাঙ্গা নিয়ন্ত্রণে জাতীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন করছেন ডোনাল্ড ট্রাম্প। একদিকে নতুন বিল নিয়ে ডেমোক্রেটদের চাপ, ইলন মাস্কের বিস্ফোরক মন্তব্য আর ইমপিচমেন্ট শঙ্কার মধ্যে এবার অভিবাসীদের এই বিক্ষোভে চূড়ান্ত অশান্ত ট্রাম্প ও যুক্তরাষ্ট্র। নিজের নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বড় একটা সময় ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রে থাকা অভিবাসীদের বিষোদগারে। জানান, অবৈধভাবে আসা এসব এলিয়েন যুক্তরাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছে। ক্ষমতায় এসেই তাই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে কাজ শুরু করেন তিনি। হাত পা বেঁধে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে কম জটিলতা হয়নি। সেই ধারাবাহিকতায় এবার ট্রাম্প প্রশাসন মাঠে নেমেছে লস অ্যাঞ্জেলেসে কাগজপত্রহীনভাবে থাকা অভিবাসীদের ধরপাকড়ে। ভারতের বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একেবারে তলানিতে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে শায়েস্তা করতে বাণিজ্য নীতিতে আকস্মিক পরিবর্তন আনে ভারত। বাংলাদেশের তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত পণ্য ভারতের গুরুত্বপূর্ণ স্থলবন্দর পেট্রাপোল, হিলি, মহদীপুর, চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি দিয়ে প্রবেশে নিষিদ্ধ করে নয়াদিল্লি। তবে বাংলাদেশকে শায়েস্তা করতে গিয়ে উল্টো নিজেদের দেশের মানুষকেই বিপদে ফেলেছে মোদী সরকার। স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করায় কাজ হারিয়েছেন শত শত শ্রমিক। এতে করে পশ্চিমবঙ্গের সীমান্ত জেলাগুলোতে এক গভীর অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে বন্দর ভিত্তিক জীবিকার ওপর নির্ভরশীল হাজার হাজার পরিবারের জীবিকা ঝুঁকির মুখে পড়েছে। গত মে মাস থেকে বাংলাদেশের তৈরি পোশাক এবং প্রক্রিয়াজাত পণ্য ভারতের গুরুত্বপূর্ণ স্থলবন্দর পেট্রাপোল, হিলি, মহদীপুর, চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি দিয়ে প্রবেশে নিষিদ্ধ করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। এই বন্দরগুলো পশ্চিমবঙ্গের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন থেকে এই ধরনের সমস্ত পণ্যগুলো অনেক দূরবর্তী কলকাতা এবং নাভা সেভা সমুদ্র বন্দর দিয়ে আমদানি করতে হবে ভারতকে। ভারত সরকারের এই সিদ্ধান্তে দেশটির স্থলবন্দর এলাকার মানুষজনের রোজগারের পথ রীতিমতো বন্ধ হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার বৃহত্তম স্থলবন্দর পেট্রাপোল দিয়েও ভারত বাংলাদেশের প্রায় 70% স্থল বাণিজ্য সম্পন্ন হতো। বন্দরটিতে দৈনিক 600 থেকে 700 ট্রাক চলাচল করত। কিন্তু ভারত সরকারের নতুন বাণিজ্য নীতির কারণে বিগত কয়েক সপ্তাহের পেট্রাপোল বন্দরে ট্রাক চলাচল 3 গুণ কমে এসেছে। এর ফলে লোকজনের আনাগোনা কম হওয়ায় এই স্থলবন্দরের আশপাশের অনেক দোকান বন্ধ হয়ে গেছে। এছাড়াও স্থলবন্দরে পণ্য লোড আনলোড করে দিন এনে দিন খাওয়া আনুমানিক 2 থেকে 3 হাজার শ্রমিকের প্রতিদিনের রোজগার পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে করে জীবিকা নিয়ে অনিশ্চয়তার মুখে পড়েছে ভারতের খেটে খাওয়া এসব লোকজন। সমীর বিশ্বাস নামে এক শ্রমিক দ্য ওয়েরারকে হতাশা জানিয়ে বলেন, পরিস্থিতি এখনই স্বাভাবিক হবে বলে মনে হচ্ছে না। আমরা শুনেছি বাংলাদেশের নির্বাচনের পর হয়তো কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু এখানে কি হবে কে জানে। কতদিন আর অপেক্ষা করব? আমি এখন অটো রিকশা চালানো শুরু করেছি। স্টারলিংক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। আজকে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, তিনি বলছেন যে বাংলাদেশ থেকে ঢাকা থেকে তিনি গ্রামে চলে যাবেন, উদ্যোক্তা তৈরি করবেন, যেহেতু স্টারলিংকের ইন্টারনেট আছে। আবার স্টারলিংক নিয়ে নেগেটিভ কথাও আছে, নেতিবাচক কথাও আছে, যে এর মধ্য দিয়ে বাংলাদেশে কোনোভাবে আমরা যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা বলি, তারা যেভাবে বাংলাদেশকে দখল করে নিয়েছে, এই অঞ্চলটাকে দখল করে নিয়েছে, সেই ধরনের কোনো সম্ভাবনা আছে কিনা? স্টারলিংক নিয়ে মোটা দাগে বলবো যে এটা একটা ভয়াবহ সাকসেস স্টোরি বাংলাদেশ সরকারের। আপনি যদি চিন্তা করেন যে আমার মনে আছে আমি জয়েন করার প্রথম সপ্তাহ দেড়েকের মধ্যে মনে হয় আমি একটা সংবাদ সম্মেলনে বলেছিলাম, এবং প্রথম সপ্তাহে আমার স্টারলিংকের যে সাউথ এশিয়ার হেড তার সাথে দেখা হয়েছিল। সে বলেছিল যে তারা 2 বছর ধরে ঘুরছে, বাংলাদেশে স্টারলিংক চালু করতে পারছে না। তো সেখান থেকে 6 মাসের মধ্যে আমরা স্টারলিংককে ফুল লাইসেন্স দিয়ে বাংলাদেশে অ্যাক্টিভেট করে দিলাম। এবং জুলাই আন্দোলনের একটা বড় ইস্যু কিন্তু ছিল যে আমাদের ফ্রিডম অফ ইনফরমেশন এবং ইন্টারনেট কানেক্টিভিটি, সেই জায়গাটাকে যে আমরা আসলে ফাইনালি ম্যানেজ করতে পারলাম, এটার পিছনের গল্পটাকে নিয়ে একটা বই লেখা যাবে। কারণ আপনাদের কাছে আপনারা খালি বাইরে থেকে দেখছেন যে একটার পর একটা অ্যাপ্রুভাল হয়ে যাচ্ছে, লাইসেন্স পেয়ে যাচ্ছে, কিন্তু যে পরিমাণ মানুষ সরকারের ভিতরে এটা নিয়ে দৌড়াদৌড়ি করেছে, কাজ করেছে, দিনরাত খাটাখাটনি করেছে,
এই সংখ্যাটা কিন্তু খুব একটা কম না, এবং যে কোঅর্ডিনেশনটা করা হয়েছে এখানে কিন্তু মাল্টিপল মিনিস্ট্রিজ ইনভলভড, বিডা ইনভলভড, আইসিটি মিনিস্ট্রি হেভিলি ইনভলভ, প্রধান উপদেষ্টার কার্যালয় ইনভলভ, অনেকে ইনভলভ। তো সবাইকে মিলে কিন্তু আমরা একসাথে কাজটা করেছি। বিটিআরসি অনেক অ্যাক্টিভ একটা রোল প্লে করেছে, আমাদের স্যাটেলাইট কর্পোরেশন ছিল, সো সাবমেরিন কেবলস ছিল। তো আমার ইটস এ গ্রেট এক্সাম্পল অফ হাউ যদি সরকার আসলেই চেষ্টা করে তাহলে সরকারের পক্ষে খুব শর্ট সময়ের মধ্যে একটা কিছু করে দেখানো সম্ভব। 47,000 টাকার মতো লাগছে বলা হচ্ছে যে স্টারলিংকের একটা প্যাকেজ নেওয়ার জন্য। অনেক দাম, তো বাংলাদেশের মানুষ এফোর্ড করবে কিভাবে এটা? ইটস এ কমার্শিয়াল চয়েস অ্যান্ড ডিসিশন মেকিং, রাইট? যে আজকে আপনি যেই স্যুটটা পরছেন, আমি শিওর যে এই স্যুটটা যথেষ্ট এক্সপেন্সিভ, আমি হয়তো তার চেয়ে সস্তা একটা স্যুট পরে আছি। যার যার ক্যাপাসিটি অনুযায়ী এবং তার সাথে যে কোয়ালিটি অফ সার্ভিস সে এক্সপেক্ট করে সেই অনুযায়ী আসলে মানুষজন কনজিউম করে। সবাই তো একটা বিএমডাব্লিউ গাড়ি কিনে না, অনেকে একটা টয়োটা কিনে, অনেকে হয়তো আরও সস্তা কোনো গাড়ি কিনে, অনেকে পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করে। তো এবং সবার রিকোয়ারমেন্টটাও ডিফারেন্ট। তো সব কিছু মিলিয়েই হয়তো ওনারা প্রাইসিং করেছেন। ওনারা একটা কমার্শিয়াল অর্গানাইজেশন, আমরা সরকার হিসাবে ওনাদের প্রাইসিং ডিকটেট করতে চাই না। আমরা যেটা এনশিওর করতে চাই যে আমাদের কনজিউমার যারা পাবলিক, এগেন আই গো ব্যাক টু দ্য সেম পয়েন্ট, আমি তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন প্রতিনিধি। আমার কাজ হচ্ছে আমার বাংলাদেশের জনগণ যাতে ইনফিনিট চয়েস পায়। তাদের ইনফিনিট চয়েসের মধ্যে হাইয়েস্ট অর মোস্ট এক্সপেন্সিভ চয়েস হচ্ছে স্টারলিংক, বাট ইট ইজ অলসো প্রবাবলি দ্য বেস্ট কোয়ালিটি অপশন। তার মধ্যে তার চেয়ে সস্তা উনি যদি চান তিনি অন্য কিছুতে যাবেন, এরকম করে মার্কেটটা সেট আপ করা হয়েছে। সো দ্য মার্কেট উইল ওয়ার্ক ইটসেলফ আউট, এটা হচ্ছে আমার ধারণা। আমরা প্রাইসিং নিয়ে বেশি কন্ট্রোল করলে যেটা হয়, ইভেনচুয়ালি কোয়ালিটি এফেক্টেড হয়। তো আমার মনে হয় যে আসলে সাপ্লাই ডিমান্ডকে নিজের মতো করে চলতে দেওয়া উচিত। দ্যাটস দ্য বেসিক। রাজস্ব ভাগাভাগির ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আসলে কোনো সুবিধা পাবে স্টারলিংক থেকে? স্টারলিংকের জন্য যে পলিসি করা হয়েছে ঠিক সেই পলিসি আমরা যাবতীয় ভবিষ্যতে স্টারলিংকের মতো আরও অনেকগুলো বিজনেস মডেল আসবে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তো স্টারলিংকে আমরা একটা রাজস্ব অবশ্যই চার্জ করব। আমাদের একটা খুবই স্পেসিফিক প্রাইসিং মডেল আসলে এনডিএসও পলিসিতে গাইডলাইনের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। এটা স্টারলিংকের জন্য আলাদা করে তাদেরকে বিশেষ কোনো সুবিধা দিয়ে করা হয়নি। গেটের শাটার খুলতেই বিক্ষোভকারীদের ওপর একে একে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ফ্ল্যাশব্যাং ছোড়া শুরু করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে 2000 ন্যাশনাল গার্ড। জীবনের সব আয়োজন কঠোর অভিবাসন নীতির জেরে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে 118 জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসি এর অভিযানকে ঘিরে শুক্রবার রাস্তায় নেমে আসে শত শত অভিবাসী, যা ভয়াবহ রূপ নেয় শনিবার। উত্তপ্ত পুরো লস অ্যাঞ্জেলেস। আমি নিরাপদ স্থানে অবস্থান করা সত্ত্বেও আমার ওপর রাবার বুলেট ছোড়া হয়েছে। আবার টিয়ার গ্যাস ছুড়লে আমি জীবনের ঝুঁকি নিয়ে তা অন্য স্থানে লাথি দিয়ে সরিয়ে দেই। সবকিছু দেখে মনে হচ্ছে এখানে যেন এক যুদ্ধ চলছে। বিক্ষোভকারীদের সামাল দিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দুপক্ষের বিভিন্ন স্থানে হয় তুমুল সংঘর্ষ। কিছু কিছু জায়গায় যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে অস্ত্র হাতে নিয়ে একজোট হয়ে কাজ করছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি যাতে আরও ভয়াবহ না হয় এজন্য 2000 ন্যাশনাল গার্ডই শৃঙ্খলা আবার ফিরিয়ে আনতে পারবেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এমন সিদ্ধান্তের সমালোচনা করেছেন অনেকেই। মানবাধিকার সংস্থাগুলো ট্রাম্পের এই কৌশলকে স্বৈরশাসনের সঙ্গে তুলনা করেছেন। আবার এমন সিদ্ধান্তের কারণে রাস্তায় আরও মানুষ বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেওয়ার সম্ভাবনা দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। আবার ন্যাশনাল গার্ড মোতায়েনের জন্য ট্রাম্পের সিদ্ধান্তের বিরোধিতা করছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম। এমন পদক্ষেপকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উস্কানিমূলক বলে আখ্যা দেওয়ার পাশাপাশি ট্রাম্পের ওপর থেকে জনগণের আস্থা উঠে যাবে বলেও মনে করেন তিনি। আবার এমন পরিস্থিতি সামাল না দিতে পারার জন্য গভর্নরকে এক হাত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের বিশ্বস্ত বন্ধু আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক একেবারে তলানিতে। এই পরিস্থিতিতে বাংলাদেশকে শায়েস্তা করতে বাণিজ্য নীতিতে আকস্মিক পরিবর্তন আনে ভারত। বাংলাদেশের তৈরি বিক্ষোভ সহিংসতায় উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে শুরু হওয়া আন্দোলনের দ্বিতীয় দিনে বিশৃঙ্খলা পৌঁছেছে তুঙ্গে। বিক্ষোভকারীরা ও নিরাপত্তা বাহিনীর পাল্টাপাল্টি অবস্থানে ছড়ায় সংঘর্ষ। মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ডের 2000 সদস্য। দুদিনে আটক 200।
আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে, ওয়ারেন্ট ইস্যু করেছে। 9 মাসের বেশি দেশ ছেড়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তিনি ভারতের কোথায় আছেন, কিভাবে দিন কাটাচ্ছেন তার বিস্তারিত কিছুই জানা যায়নি। এমনকি তার চেহারাটাও আর দেখা যায়নি সেই অভ্যুত্থানের পর থেকে। কিন্তু মানুষের কৌতূহল আছে ঈদের দিন কিভাবে কাটাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী, বাইরে বের হওয়ার সুযোগ পান কিনা তিনি। ঈদের দিন শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদেরের কথা হয়েছে কিনা, তিনি কেমন আছেন এ নিয়ে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন আনন্দবাজারের সাংবাদিক। আল্লাহর রহমতে তিনি সুস্থ আছেন, আমি বিকেলে কথা বলবো। জবাবে তিনি বলেন ঈদের দিন সকাল পর্যন্ত শেখ হাসিনার সাথে কথা হয়নি, তবে বিকেলে তিনি কথা বলবেন বলে সাংবাদিককে জানান ওবায়দুল কাদের। আর এটা ওইটা না, কাপড় ধোয়া আছেন, সুস্থ আছেন। তিনি প্রতিদিন দেশের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, অনুপ্রেরণা দিচ্ছেন। দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করছেন, এটা তার প্রতিদিনই। এদিন প্রধান উপদেষ্টার নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন ওবায়দুল কাদের। বলেন এমন পরিস্থিতিতে তার দল নির্বাচনে অংশ নেয়ার পরিস্থিতি নেই, এমনকি আওয়ামী লীগকে ছাড়া দেশে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন ঘোষণা, সেখানে নির্বাচন না করার বীজ অঙ্কুরিত হয়েছে। ওবায়দুল কাদের বলেন এই নির্বাচন ঘোষণার মধ্যেই নির্বাচন না করার ইঙ্গিত লুকিয়ে আছে। আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। দেশের ৪৫% বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক বলেও দাবি করেন তিনি। বলেন এত বড় জনগোষ্ঠীকে উপেক্ষা করে কোনো নির্বাচন সম্ভবই নয়। এই বিশাল জনগোষ্ঠীকে বাদ দিয়ে ওবায়দুল কাদের জানান তাদের সংগঠনকে এখন আরও শক্তিশালী করাই সবচেয়ে জরুরি কাজ। বর্তমানে তাদের দল, অস্তিত্ব, আদর্শ, রাজনৈতিক ভিত্তি হুমকির মুখে বলে স্বীকার করেন তিনি। বলেন এখন সংগঠনকে গোছানো হচ্ছে। আওয়ামী লীগ একটি গণভিত্তিক দল, তাদের শক্তির মূল উৎস জনগণ বলেও দাবি করেন তিনি। অমিত হাসান, ক্লিক রিচার্জেবল ফ্যান লোডশেডিং এ নিশ্চিত করে 3 ঘন্টা ব্যাকআপ। ক্লিক রিচার্জেবল ফ্যান, অবিরাম প্রশান্তির হাওয়া। 1975 সালের পর এ পর্যন্ত যত নির্বাচন হয়েছে, দেশে এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। এরই মধ্যে আগামী জাতীয় নির্বাচনের দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প দীর্ঘ 1.5 দশক ধরে রাজনৈতিক অব্যবস্থাপনা, পরিবেশগত অবহেলা এবং একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের কবজায় বন্দী হয়ে ধ্বংসপ্রায়। উদ্যোক্তারা জানিয়েছেন ফ্যাসিস্ট হাসিনার সরকারের আমলে ভারতের স্বার্থ রক্ষায় উদ্দেশ্য প্রণোদিতভাবে এই শিল্পকে বাধাগ্রস্ত করা হয়েছে, যার অন্যতম প্রমাণ প্রতি কোরবানির ঈদে বিপুল পরিমাণ কাঁচা চামড়া ভারতে পাচার হওয়ার ঘটনা। এবছর প্রথমবারের মতো সিন্ডিকেট ভাঙার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাচ্ছেন শিল্প সংশ্লিষ্টরা। ফলে কোরবানির সময় চামড়া পাচার রোধের আশা করছেন ট্যানারি মালিকরা। গত কয়েক বছরে লক্ষ্য করা গেছে কোরবানির ঈদের সময় দেশজুড়ে সংগৃহীত বিপুল কাঁচা চামড়ার একটি বড় অংশ পাচার হয়ে যেত সীমান্ত পেরিয়ে ভারতে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এই সিন্ডিকেট প্রতি বছর কোটি কোটি টাকার চামড়া পাচার করলেও সরকার তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেয়নি। তবে এবার পরিস্থিতি কিছুটা ভিন্ন। শিল্প মালিকদের বক্তব্য অনুযায়ী পাচারের পথগুলো নজরদারিতে আনা হয়েছে এবং মাঠ পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় রাখা হয়েছে। আশা করা হচ্ছে এবার চামড়া পাচারের মতো ঘটনা ঘটবে না। পাচার রোধের পাশাপাশি সবচেয়ে বড় সংকট হিসেবে উঠে আসছে কমপ্লায়েন্স ইস্যু। সাভারের হেমায়তপুরে 2017 সালে স্থানান্তরিত হওয়া চামড়া শিল্প নগরীতে এখনও পরিবেশ বান্ধব প্রক্রিয়াকরণ ব্যবস্থা গড়ে না ওঠায় লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ পায়নি একটিও কোম্পানি। বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান শাহিন আহমেদ সাংবাদিকদের বলেন, সাভারে মোট 142টি কোম্পানি রয়েছে, এর একটিও এখনও কমপ্লায়েন্স অর্জন করতে পারেনি। এর ফলে ইউরোপ ও আমেরিকা সহ উন্নত দেশগুলো বাংলাদেশের চামড়াজাত পণ্য কিনতে আগ্রহ হারাচ্ছে। সাভারের ট্যানারি মালিক রেজাউল হক আমার দেশকে জানান, বিগত সরকারের পুরো সময় ট্যানারি শিল্প নগরীর কোনো উন্নয়ন হয়নি, বরং তারা ভারতের স্বার্থে পাচারের সব পথ খুলে দিয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, যখন সাভারের হেমায়তপুরে প্রথম ট্যানারি স্থাপন হয় তখন থেকে নীতিগত গলদের কারণে কাঙ্ক্ষিত পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে ওঠেনি।
রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি এর তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের প্রথম 10 মাসে চামড়া রফতানি 8.24% কমে দাঁড়িয়েছে 107.61 মিলিয়ন ডলারে। গত অর্থ বছর এ অঙ্ক ছিল 117.27 মিলিয়ন ডলার। একই সঙ্গে দেশীয় বাজারে চাহিদার অভাবে কোরবানির সময় সংগৃহীত চামড়ার বিশাল অংশ অবিক্রিত থাকছে। বিশ্লেষকরা বলছেন, চাহিদা না থাকলে মূল্য বাড়ানোর কোনো সুযোগ নেই। বিক্রি না হলে উৎপাদক কেন কিনবে? ফলে সরকার মূল্য নির্ধারণ করলেও বাস্তবে বাজারে তা প্রতিফলিত হয় না। চলতি বছর অন্তর্বর্তীকালীন সরকার ঢাকায় গরুর প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দাম 60 থেকে 65 টাকা ও ঢাকার বাইরে 55 থেকে 60 টাকা নির্ধারণ করেছে। যদিও এটা আগের বছরের তুলনায় কিছুটা বেশি, তারপরও বাজারে ক্রেতার অনুপস্থিতি এবং প্রক্রিয়াজাতকরণ সংকটের কারণে চামড়ার ন্যায্য মূল্য পাচ্ছে না সংগ্রাহকরা। বিশ্লেষকরা মনে করেন, হাজারীবাগ থেকে সাভারের ট্যানারি শিল্প স্থানান্তরের পর আশ্বাস দেওয়া হয়েছিল আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার ও পরিবেশ বান্ধব অবকাঠামোর। কিন্তু 8 বছর পেরিয়ে গেলেও এর কিছুই বাস্তবায়ন হয়নি। ফলে আন্তর্জাতিক বাজারে গ্রিন ফ্যাক্টরি হিসেবে স্বীকৃতি মিলছে না। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছেন শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান জানায়, ডক্টর ইউনূসের লন্ডন সফরের সময় আলোচনার সুযোগ চেয়েছেন টিউলিপ। জানিয়েছেন তার খালা শেখ হাসিনার সঙ্গে তাকে জড়িয়ে কিছু প্রশ্নের উত্তর দিতে চান তিনি। আশা করেন এর মাধ্যমে ভুল বুঝাবুঝির অবসান হবে, যা ঢাকার দুর্নীতি দমন কমিশনের পদক্ষেপের কারণে সৃষ্টি হয়েছে। কাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। লন্ডনে তিনি দেখা করবেন কিং চার্লসের সাথে। ডাউনিং স্ট্রিটে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথে। रूस और यूक्रेन की जंग में नॉर्थ कोरिया के हथियार तबाही मचा रहे हैं। किम जोंग ने रूस को जो पुराने हथियार दिए हैं वो बेहद घातक साबित हो रहे हैं। यूक्रेन की फ्रंट लाइन पर किम जोंग से मिले हथियारों को रूस के सैनिक इस्तेमाल कर रहे हैं। ये पुराने मोर्टार और तोपें पहली बार जंग के मैदान में अपनी ताकत दिखा रही हैं। ये रिपोर्ट देखिए। পারমাণবিক সমঝোতা ঘিরে যত দিন যাচ্ছে ততই জটিল হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্ক। দুই পক্ষই আলোচনার কথা বললেও যে যার সিদ্ধান্তে অনড় থাকায় সম্ভব হচ্ছে না বোঝাপড়া। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি নিজেদের পারমাণবিক সমৃদ্ধকরণের সিদ্ধান্ত থেকে সরে না আসে তবে অন্য ব্যবস্থা নেওয়া হবে। এ সময় অন্য ব্যবস্থা বলতে তিনি সামরিক হামলার কথা বুঝিয়েছেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এর মধ্যেই বিভিন্ন মার্কিন গণমাধ্যমের দাবি, চীন থেকে সামরিক সরঞ্জাম কিনেছে ইরান। এ অবস্থায় আলোচনা ব্যর্থ হলে খুব শিগগিরই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সামরিক যুদ্ধের শঙ্কা করছে ভূরাজনৈতিক বিশ্লেষকরা। তবে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভয়াবহ পরাজয় হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন বিশ্লেষক টাকার কার্লসন। ইরানের সঙ্গে যুদ্ধে প্রথম সপ্তাহে হাজারো মার্কিন সেনা নিহত হতে পারে। তেলের দাম বেড়ে যাওয়ার কারণে অর্থনীতি ধসে পড়বে বলে সতর্ক করেছেন তিনি। টাকার আরও জানান, তেহরান শুধু ইরাক, লিবিয়া বা উত্তর কোরিয়ার মতো নয়, বরং এটি ব্রিক্স জোটের সদস্য, যাদের সম্মিলিত শক্তি বিশ্বের বৃহৎ জনগোষ্ঠী, অর্থনীতি এবং সামরিক ক্ষমতাকে প্রতিনিধিত্ব করে। এ যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। যুদ্ধের এমন শঙ্কার মধ্যেই ইরানের গোয়েন্দা সংস্থাগুলো বিশাল সংখ্যক গোপন ইসরায়েলি নথি দখলে নিয়েছে বলে দাবি করেছে তেহরানের গণমাধ্যম। পরমাণু কেন্দ্র ও পরিকল্পনা সম্পর্কিত তথ্যও রয়েছে সেই ফাঁস হওয়া দলিলে। তাদের দাবি, সমস্ত নথি সুরক্ষিত স্থানে পৌঁছানোর পরে তা জনসম্মুখে আনা হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে নিজ দেশের নাগরিকের প্রবেশে নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হোয়াইট হাউসের এমন সিদ্ধান্ত বর্ণবাদের শামিল। এই নিষেধাজ্ঞা ইরান ও মুসলিমদের প্রতি যুক্তরাষ্ট্রের গভীর শত্রুতার বহিঃপ্রকাশ বলে মন্তব্য করে তেহরান। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। কোন দেশেরই হস্তক্ষেপ আমাদের দেশে থাকুক কোনোভাবেই নির্বাচন, এটা আমাদের কামনা না। আমি নির্বাচন করবো সারা বাংলাদেশ ইনশাআল্লাহ 300 আসনে। আমি ওই সমস্ত প্রার্থীদের জন্য সময় দিব, পিছে পিছে ঘুরবো, যারা সত্যিকার অর্থে বাংলাদেশকে জনগণের আকাঙ্ক্ষার একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে। তারা ইসলামী জনতা হবেন, তারা দেশপ্রেমিক জনতা হবেন, তাদের সকলকে নিয়েই আমরা করব। প্রথমে আমার আসন 300 আসন, তবে নির্দিষ্ট কোনো আসনে দল যদি আমাকে নির্দেশ দেয়
এই নির্দেশ এবং সিদ্ধান্তের মালিক আমি নই, আমার দল। আপনাদের দোয়ায় তারা যদি সেটা দেয়, সময় মতো আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমি এখানে নির্বাচন করি না করি, আমি কুলাউড়ার সন্তান। তো ভালো নির্বাচন আমরা আশা করি, কিন্তু সেই নির্বাচনের পথে কালকেও বলেছি। आप देख रहे हैं किसी भी खबर का संपूर्ण विश्लेषण करने वाला शो लाई डिटेक्टर टेस्ट, जिसमें आज बात होगी रूस के उस खौफनाक प्लान के बारे में जिससे दुनिया डरी है। पुतिन के दुश्मन खौफ में है, अमेरिका में टेंशन हाई है और ब्रिटेन में दहशत भारी है। यूक्रेन पर जिस तरह से पुतिन का गुस्सा फूटा है, उससे नाटो के सभी देश टेंशन में हैं। लेकिन सबसे बड़ी दहशत रूस के उस सिस्टम को लेकर है जिसका नाम है डेड हैंड। अब आपके सामने सबसे बड़ा सवाल ये होगा कि आखिर रूस का ये सिस्टम कैसा है और इसका नाम डेड हैंड क्यों है। एक एक डिटेल इस रिपोर्ट में दिखाते हैं। पुतिन के भूत सिस्टम में महातबाही के कोड का सर। আমার নাসরিনের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওকে মাফ করে দেয়, মাফ করে দেয়, মাফ করে দেয়। জানা যায় দাঁড়িয়ে মাফ করার যেতে বড় কিছু নয়। নাসরিন আমার থেকে 9 বছরের ছোট। আমি কখনো ভাবিনি যে ও আমার আগে চলে যাবে। আমার জীবনে যখন সবচেয়ে বেশি অন্ধকার, একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য যখন পাত্রী জোটে নাই, তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন। আমার কথাটা আপনাদের হয়তো পছন্দ হবে না, তাও আমি বলি আমার দায়িত্ব। ইবাদত প্রদর্শনের জন্য নয়, ইবাদত একমাত্র আল্লাহর জন্য। কাজে এগুলো রেখে দিলেও ছবি হতে থাকবে, ফটো হতে থাকবে, আপনারা জমাতে শরীক হয়ে যেতে পারেন। যদিও বলা হচ্ছে যে আপনারা পরের জমাতে শরীক হবেন, পরের জমাত কোথায় যাবেন, আবার কখন শরীক হবেন, নগদ জমাত রেখে এইভাবে কোনো জরুরত নাই এটা। আর তুলতে হলেও আপনাদের ছাড়াও এটা কাজ করতে থাকবে। নামাজ শুরু হচ্ছে, নামাজ শুরু হচ্ছে। মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার অবৈধ অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের প্যারামাউন্ট এলাকায় শুক্রবার রাতে শুরু হওয়া বিক্ষোভ শনিবার আরও তীব্র আকার ধারণ করে। ক্রমেই ছড়িয়ে পড়ে সহিংসতা, সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজপথ। এক পর্যায়ে সড়কের বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা কর্মীরা। করা হয় ব্যাপক লাঠিচার্জ। বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। গাড়িতেও ধরিয়ে দেওয়া হয় আগুন। আইসিই অভিবাসন অভিযানে 44 জন আটক হওয়ার পর শুরু হয় এ উত্তেজনা। এক পর্যায়ে পরিস্থিতি স্থানীয় প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এমন প্রেক্ষাপটে বিক্ষোভ দমনে লস অ্যাঞ্জেলেসে প্রায় 2000 ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস বলেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা বা আইসিই সদস্যদের ওপর সহিংসতা, ফেডারেল আইনের প্রতি অবমাননা ঠেকাতেই এ সিদ্ধান্ত। যুক্তরাষ্ট্রে অবৈধ অপরাধীদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য এ অভিযান অপরিহার্য ছিল বলেও বিবৃতিতে জানায় হোয়াইট হাউস। ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের সম্পর্কে বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল। তাদের একের পর এক পাল্টাপাল্টি আক্রমণাত্মক মন্তব্যের মধ্য দিয়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন চরম শত্রুতায় পরিণত হয়েছে। একসময়ের পরম বন্ধু এখন একে অপরের ঘোর বিরোধী। এরই মধ্যে ইলন মাস্ক গেল সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 22 কোটি অনুসারীর উদ্দেশ্যে একটি জরিপ চালিয়েছেন। সেই জরিপে তিনি জিজ্ঞেস করেন, যুক্তরাষ্ট্রে এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের সময় কি আসেনি যা বাস্তবে 80% মধ্যমপন্থী মানুষকে প্রতিনিধিত্ব করবে? মাস্কের ওই জরিপে মেলে ব্যাপক সাড়া। তিনি দাবি করেন 80% উত্তরদাতা তার প্রস্তাবের পক্ষে মত দিয়েছেন। এখানেই শেষ নয়, এরপরই তিনি আবার আরেকটি পোস্ট করেন। সেখানে লেখা ছিল, এটাই নিয়তি। স্যান্ডেলিনা সো
এর প্রস্তাব দিয়েছেন ইলন মাস্ক। এর ফলে তার সাবেক মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিরোধ আরও তীব্র রূপ নিতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংবাদ মাধ্যম আনাদোলু প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানা যায়। হয়তো ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের সম্পর্কের টানাপোড়েনের কারণেই মাস্ক এমন উদ্যোগ নিয়েছেন। তবে এর মাধ্যমে তিনি মধ্যপন্থী ভোটারদের আকৃষ্ট করে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছেন, যেখানে মাস্ক নিজেকে একজন প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করতে আগ্রহী। তবে বিশেষজ্ঞরা মনে করেন মাস্কের এই পরিকল্পনা কতটা সফল হবে তা নির্ভর করছে তার রাজনৈতিক সদিচ্ছা, সংগঠন গড়ার ক্ষমতা এবং ধারাবাহিকতার উপর। গেল মাসে মার্কিন হাউস অফ রিপ্রেজেন্টেটিভ রিপাবলিকানদের সমর্থনে বিগ বিউটিফুল বিল নামে একটি বিশাল কর ও ব্যয় বিল অল্প ব্যবধানে পাশ করা ট্রাম্পের জন্য একটি বড় বিজয় ছিল। তবে এই বিল নিয়েই ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে প্রকাশ্যে মতবিরোধ দেখা দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারের বাজেট সাশ্রয়ের একটি সহজ উপায় হিসেবে মাস্কের সরকারি ভর্তুকি ও চুক্তি বাতিলের প্রস্তাব করা হয়েছে। মাস্ক নিজেও জনসম্মুখে এই বিগ বিউটিফুল বিলের সমালোচনা করেছেন, যা ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কে ফাটল ধরিয়েছে। সুমনা মুস্তফা, কালবেলা। ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ঘটে যাওয়া বিভীষিকাময় বিচ্ছিন্নতাবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছে ব্রিক্স সংসদীয় ফোরাম। শুধু নিন্দাই নয়, সন্ত্রাস মোকাবিলায় ভারতের পাশে থাকার অঙ্গীকারও জানিয়েছে ফোরামের সদস্য রাষ্ট্রগুলো, বিশেষ করে চীন ও ইরান, যারা আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। তাদের অবস্থান বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে। ঘটনাটি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসলামাবাদের উপর কূটনৈতিক চাপ বাড়ছে বলে তাদের অভিমত। সম্প্রতি ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া অনুষ্ঠিত হয় ব্রিক্সের 11তম সংসদীয় ফোরাম। এতে অংশ নেয় ভারত, ব্রাজিল, রাশিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিশর, ইথিওপিয়া ও ইন্দোনেশিয়া। লোকসভার স্পিকার ওম বিড়লার সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে পেহেলগামের হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে ভারতের প্রতি একাত্মতা প্রকাশ করে সদস্য রাষ্ট্রগুলো। ওম বিড়লা বলেন, সন্ত্রাস দমনে গোয়েন্দা তথ্য আদান প্রদান, উন্নত প্রযুক্তির ব্যবহার ও আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বিশ্ব শান্তি রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ করেন। 2 দিন ব্যাপী ওই সম্মেলনে সন্ত্রাসবাদ মোকাবেলা ছাড়াও বিশ্ব শান্তি, অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ঘোষণাপত্রে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। सभी विश्व के देशों को आतंकवाद के खिलाफ জিরো টলারেন্স की नीति बनानी चाहिए। 2026 সালের ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 12তম ব্রিক্স সংসদীয় ফোরাম। এই উপলক্ষে পরবর্তী অধিবেশনের সভাপতি হিসেবে ওম বিড়লাকে নির্বাচিত করা হয়েছে। গত 22 এপ্রিল পেহেলগামে ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হত্যা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এই হামলায় 26 জন নিরীহ পর্যটক নিহত হন। এর প্রতিক্রিয়ায় ভারত অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান চালিয়ে পাক অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থাপনা ধ্বংস করে এবং শতাধিক বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করে। ফলে ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছায়। মার্সিডি কি জন্য জানো? আমি মার্সিডি আমি 6 বছর সংসার করছি, 2টা বাচ্চা হয়েছে। 2টা বাচ্চা হওয়ার পরে আমার 6 ভরি স্বর্ণ লইয়ে ও মাইফা চলে গেছে, বাড়ি চলে গেছে। তো ওরে বলতেছে আমার ডিভোর্স দেওয়া, ডিভোর্সও দেয় না, হলে সম্মানের সাথে আমার ডিভোর্স দেওয়া। আপনার সম্মান আমার নিয়ে যাও, আমার সম্মান আমি নিয়ে যাও, আমি একটা বিয়ে করবো। এখন আমার বিয়ে করতেও দেয় না। আমার স্বর্ণগুলো নিয়ে ও গার্মেন্টসের চাকরি তুলে দিছে মাইয়েরে। ও গার্মেন্টসে চলে গেছে। আমার একটা বাচ্চা আমার সাথে আছে, আমার মার সাথে, আর একটা ও নানুর বাড়িতে আছে। আমি প্রতি মাসে চাইতাম যাই। এখন আমার চাইতে যাইতে গেছি, আমার চাইতে দেয় না বাচ্চা, হতুর হন বাচ্চা। এর শাশুড়ি বউ আছে। তারপরে হতে এইটা হতে আমার মারি 7 লাখ টাকা গুণরে দিব, যাতে আমি মেম্বার টেম্বার লগে আমার এলাহার 2 জন মেম্বার নিয়ে গেছে, সাইফুল আজম সাইফুল মেম্বারকে নিয়ে গেছি, দিদার আলম কুকনকে নিয়ে গেছে। মাইফা হতে আমি ভাত খাবো না, হতে বা না এলে সমস্যা নাই, আমার একটা ডিভোর্স দিয়ে দাও। তো আবার আমার লাই একটা নারী নির্যাতন কেস করে দিছে। ও
নারী নির্যাতন কেস করে দিয়েছে। আমি আলমারিও দিতে পারে না, আমার টাকা আলমারি কিনছি। হয়তো আমার থেকে 2 লাখ টাকা গরু ব্যবসার জন্য যৌতুক পয়সা এইটা বলে মিথ্যা আমার জন্য একটা মামলা করে দিছে খুঁড়ে। আমি 30,000 টাকা খরচ করে মামলাটা জামিন লইছি। জামিন আজ চলছে ওরে তো আজ আমার বউ আমি নিব। ওরে আমি মিস্টারেরও বলছি স্যার আমার বউ আমি নিব, এই তো আমি সংসার করবো না। ও আমার 4 লাখ 6 ভরি স্বর্ণের লোভে আমার 2টা বাচ্চার জীবন নষ্ট করিও না, আমার সাথে সংসার না করি, আমার বাচ্চার জীবনটা চাই না। আমার নাম মোহাম্মদ হুসাইন, বাড়ি আজলউদ্দিন সদাইগরের বাড়ি, ফুটবল সরাববাটা আজলউদ্দিন সদাইগরের বাড়ি। আমার বাবার নাম মোহাম্মদ হাসান। বিয়ে করছি 2019 সালে। ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে একটি প্রাণঘাতী হামলার পর কোনো প্রমাণ ছাড়াই ভারত পাকিস্তানকে দায়ী করে, যা এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে নতুন করে সংঘাতের জন্ম দেয়। এই উত্তেজনার জেরে ভারত 65 বছর পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, বাণিজ্য বন্ধ করে এবং সীমান্তে উত্তেজনা বাড়ায়। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানও বসে থাকেনি, তারাও বাণিজ্য বন্ধ এবং ভারতীয় উড়োজাহাজের জন্য আকাশপথ বন্ধ করে দেয়। এরপরই শুরু হয় পাল্টাপাল্টি বিমান হামলা এবং ক্ষেপণাস্ত্র হামলা, ফলে দুই দেশেরই অনেক মানুষ প্রাণ হারান। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। ভারত পাকিস্তানের বিমান ঘাঁটিতে হামলা চালালে পাকিস্তান অপারেশন বুনিয়ানুন মারসুস চালায়। শুরু হয় পাল্টাপাল্টি হামলা। যুদ্ধের এমন দ্বারপ্রান্তে কূটনৈতিক হস্তক্ষেপ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্যমতে তিনি দুই পক্ষের নেতাদের সঙ্গে গভীরভাবে কথা বলেছেন এবং যুদ্ধ থামাতে চাপ সৃষ্টি করেছেন। অবশেষে গেল 10 মে উভয় দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে যুদ্ধ থেমে গেলেও কূটনৈতিক বাকযুদ্ধ অব্যাহত রয়েই গেছে। গেল বৃহস্পতিবার হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে এক দ্বিপাক্ষীয় বৈঠক করেন ট্রাম্প। আনুষ্ঠানিক এই বৈঠকে দ্বিপাক্ষীয় ও বৈশ্বিক নানা ইস্যুর পাশাপাশি আলোচনায় উঠে আসে ভারত পাকিস্তান উত্তেজনার সাম্প্রতিক পরিস্থিতিও। সেখানেই ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে চরম উত্তেজনার সময় দৃঢ় নেতৃত্ব প্রদর্শনের জন্য পাকিস্তানের প্রশংসা করেন। এ সময় তিনি বলেন, পাকিস্তানের নেতৃত্ব খুবই শক্তিশালী। এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে এক্সপ্রেস ট্রিবিউন। মূলত এই সংঘাতের মাঝে ডোনাল্ড ট্রাম্প নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরেন। তিনি স্পষ্ট করে বলেন তিনি এই যুদ্ধ থামিয়েছেন এবং তাতে তিনি গর্বিত। আশা করছেন তারা আবার শুরু করবে না। তবে এই দুই পক্ষের নেতৃত্বের প্রশংসা করলেও পাকিস্তানের দৃঢ় নেতৃত্বের ওপর বিশেষভাবে আলোকপাত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক ইতিহাসের অন্যতম হামলা শিকার ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। টানা 2 দিনের হামলায় শহরটিতে প্রাণ হারিয়েছেন 5 জন, আহত 60 জনের বেশি। শুক্র ও শনিবার রাতভর শোনা যায় টানা বিস্ফোরণের শব্দ। একযোগে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা দিয়ে হামলা চালায় রুশ বাহিনী। এতে নিহত হন 4 জন। শহরের একটি বেসামরিক শিল্প স্থাপনায় একযোগে 40টি ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বোমা নিক্ষেপ করা হয়। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় উদ্যানে আবারও চালানো হয় অভিযান। এতে প্রাণ হারান 1 জন, আহত 40। দেশটির খেরসন শহরে চালানো হামলাতেও নিহত হন 2 জন। ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তাদের চোখ ফাঁকি দিয়ে ইরানের হাতে চলে এসেছে ইসরায়েলের গোপন সব নথি। জানা গেছে নথিগুলোতে রয়েছে ইসরায়েলের গোপন পারমাণবিক স্থাপনার মানচিত্র, গবেষণাগারের খুঁটিনাটি নকশা, নিরাপত্তা সিস্টেমের গঠন, এমনকি কিভাবে বোমা তৈরি হতে পারে সেই সব তথ্য পর্যন্ত। গভীর রাত তেল আবিবের নিরাপত্তা চৌকিগুলো তখনও ঘুমিয়েছিল, কিন্তু এক ভয়ঙ্কর ছায়া তাদের অজান্তেই প্রবেশ করেছিল দখলদার রাষ্ট্র ইসরায়েলের মগজে। সেই ছায়া আজ তেহরানে আর হাতে ইসরায়েলের পরমাণু সংক্রান্ত গোপন নথির বিশাল ভান্ডার। কি এমন ঘটল যা ইসরায়েলের গোয়েন্দা ব্যবস্থাকে